বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো সেনাপ্রধানের রাষ্ট্রের 3 শীর্ষ স্থানে দৌড়ঝাঁপ। এতে কি হতে পারে, এর মধ্যে কি আছে, এবং এই দৌড়ঝাঁপের মধ্যে যমুনার পানি কতটুকু সরেছে তা নিয়ে। তার আগে আপনারা হয়তো শুনেছেন একটা বিষয় আপনি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে হয়তো কেউ কেউ শুনেছেন যে নর্থ ইস্ট ভারতের একটি পত্রিকা, সেখানে একটি রিপোর্ট করা হয়েছে। সেটা হচ্ছে আওয়ামী লীগের সরকারের 3 মন্ত্রী এবং 2 মন্ত্রী এবং 1 উপদেষ্টাকে নিয়ে যাদেরকে চিত্রিত করা হচ্ছে, যারা আওয়ামী লীগের সাথে বা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং আমেরিকার ডিপ স্টেটের সাথে সহযোগিতা করেছেন। যে 3 জনের নাম আসছে তার মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রথম কথা হচ্ছে যেইভাবে তাদেরকে বিশ্বাসঘাতক, বেঈমান বা আমেরিকার ডিপ স্টেটের সাথে মিলে আওয়ামী লীগের সরকারের পতনের জন্য কাজ করেছে, এই বিষয়টাকে আমি এই রকম একটা দৃশ্যকে এদের দ্বারা সম্ভব, এটা আমি একমত না। এবার এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, শেখ হাসিনার সাথে বেইমানি করবে, বিশ্বাসঘাতকতা করেছে বা করবে কিনা যায় না, বাট এখন পর্যন্ত তাদের যে কার্যকলাপ তাতে এই কাজটি করেছে, এটা অন্তত আমার কাছে গ্রহণযোগ্য না। হ্যাঁ, আমেরিকার বিভিন্ন সংস্থার সাথে তাদের যোগাযোগ থাকতে পারে, অনেকেরই থাকতে পারে। তার মানে এই না তাদের স্বার্থে শেখ হাসিনার বিরুদ্ধে তারা কাজ করবে, এটা একেবারেই গ্রহণযোগ্য না। বাট এখন পর্যন্ত এটার কোনো সত্যতা নাই। যেসব কারণ তারা এই রিপোর্টে, প্রথম কথা হলো এই রিপোর্টটা যেই সাংবাদিক এই রিপোর্টটা করেছে, এটা তার বক্তব্য না। এটা সে বলেছে আওয়ামী লীগের বা বিভিন্ন সূত্রে, এবং সে যেসব বিষয়গুলো সামনে এনেছে, যে রেফারেন্সগুলো সামনে এনেছে, এগুলোর জন্য সরকারের পরিবর্তন হয়নি। এখন এই বিষয় নিয়ে অনেক কথা বলা যায়। হ্যাঁ, এটা ঠিক যে এরা কেউই রাজনৈতিক ব্যক্তিত্ব না, রাজনৈতিকভাবে পরিপক্ক না, রাজনৈতিকভাবে অভিজ্ঞ না। আওয়ামী লীগের নিজস্ব একটা রাজনৈতিক ধারা আছে এবং সেই ধারা থেকে এরা সেই ধারায় সৃষ্ট না। দেখেন, আওয়ামী লীগের যদি আপনি কেন্দ্রীয় কমিটির দিকে তাকান, এরা কেউ কেন্দ্রীয় কমিটির, শুধুমাত্র আরাফাত একটা সদস্য, যেখানে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে
সিদ্ধান্ত গ্রহণে আরাফাতের কোনো ভূমিকা নাই। আনিসুল হক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আইন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তার ভূমিকা আছে। এবং ওই সময়ে এই কোটা আন্দোলন শুরু হওয়ার পরে তাকে ওই যে 4 জনকে নিয়োগ করা হয়েছিল বিষয়টিকে দেখার জন্য, ছাত্রদের সাথে নেগোশিয়েট করার জন্য, আনিসুল হক সেখানে ছিলেন। তাকে প্রধানমন্ত্রী তাকে সেখানে যুক্ত করেছিলেন, কারণ বিষয়টা আইনগত, সেই আইনগত দিক ব্যাখ্যা করার জন্য, সেই জিনিসটাকে বোঝানোর জন্য তাকে নিয়োগ করা হয়েছে। মহিবুল হাসান নওফেল সে শিক্ষামন্ত্রী, সেই কারণে তাকে সেখানে যুক্ত করা হয়েছে। আর আরাফাতকে যুক্ত না করলেও চলতো, হয়তো যেহেতু সে অনেক সময় অনেক কিছু রেফারেন্সে যুক্তিসঙ্গত কথা বলে, উপস্থিত কিছু ভালো যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে, সেই কারণে তাকে সেখানে নিয়োগ করা হয়েছে। কিন্তু এদেরকে না করে বা এদেরকে রেখেও যারা রাজনৈতিকভাবে ছাত্র রাজনীতি করে আসছে তাদের 2-3 জনকে সঙ্গে রাখলে সবচেয়ে ভালো হতো। কোনো ফল হতো কিনা যায় না, কারণ এটা তো আর ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত কোনো আন্দোলন ছিল না। এটা অনেক দূর থেকে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত। এটা একটা মেটিকুলাস ডিজাইন, সবাই জানে। এখানে অনেকগুলো পক্ষকে এখানে দাঁড়ানো হয়েছে, ছাত্ররা মাত্র একটা উপলক্ষ। আরো গভীরভাবে আরো অনেক বিজ্ঞ ছাত্র নেতাদেরকে, প্রাক্তন ছাত্র নেতাদেরকে এখানে যুক্ত করলেও আন্দোলন অন্যভাবে দানা বাঁধত এবং কোনো কিছুতেই তাদেরকে সামলানো যেত না। তারা একটার পর একটা দাবি আসতই। আমি বলেছি যে তৎকালীন সময়ে যে যতই দাবি মানা হোক, ওরা দাবি বাড়াবেই, একটা মানলে আরেকটা বাড়বে, একটা মানলে আরেকটা বাড়বে, শেষ পর্যন্ত ওদের মূল লক্ষ্যই হইল সরকারের পতন। কারণ ওদের না, ওদেরকে যারা চালায়। তো যাই হোক, আরও যেসব রেফারেন্সগুলি দেওয়া হয় যার সাথে তার কোনো ভিত্তি নাই, এমনকি কেউ কোনো ইউটিউবার আমাদের পক্ষেও এমনও বলেছে যে আমাদের বঙ্গবন্ধুর কন্যা, ছোট কন্যা শেখ রেহানাকে সালমান এফ রহমান লন্ডন থেকে ফিরিয়ে এনেছেন এরকম একটা পরিস্থিতির মধ্যেই, এবং তাকে দিয়ে আন্দোলন আমাদের দলীয় কর্মসূচি বন্ধ করা টোটালি বোগাস। শেখ রেহানা সালমান এফ রহমানের কথায় আসেননি, তার পূর্ব অনুযায়ী। প্লাস এই সময় সে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন, এটা তার নিজস্ব চাহিদা, সেই জন্যই সে আসছে। এরকম একটা ঘটনা ঘটবে তা তো কারো জানা ছিল না। আন্দোলন তো কত সময় কত কিছু হয়েছে, আবার থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু রেহানা আপা এখানে আসছে তার সম্পূর্ণ নিজের উদ্যোগে, এবং সে এই সময় প্রধানমন্ত্রীর পাশে থাকতে চেয়েছেন। এবং কোথায় কে মিছিল করবে না এই ধরনের সিদ্ধান্ত সে কখনোই নেননি, এবং সে সেই ধরনের হস্তক্ষেপে কখনো করেন না। কারণ সে ভালো করেই জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো করতে করতে অভ্যস্ত, এবং সে সবই জানে। কিন্তু সবই ছিল, সবই গুছানো ছিল, সবই সাংগঠনিকভাবে প্রতিহত করা হয়েছিল। 4 তারিখে আমরা মাঠে সেইভাবেই আমাদের লোকজন, ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য সংগঠন, আওয়ামী লীগের লোকজন 4 তারিখ যাত্রাবাড়ি ছাড়া সমস্ত নিয়ন্ত্রণ আমাদের দখলেই ছিল, এবং তারপর দিন যে কর্মসূচি ছিল সেটা আসতে পারত না। কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে, সেনাবাহিনীর পরামর্শে, সেনাবাহিনীর অনুরোধে আমাদের লোকগুলিকে ঘরে ফিরিয়ে নিয়ে আসতেছে। এখানে অন্য আর কারো কোনো ভূমিকা ছিল না। আর যেসব কথা বলা হয়
ওই যে ঘাটে পালিয়ে যাওয়ার সময়, এটা একটা বোগাস একটা কথা। তাদেরকে বনানী একটা বাড়ির থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেখান থেকে তাদেরকে শেপ করাইয়া তারপরে এই সমস্ত লুঙ্গি গেঞ্জি পরাইয়া তারপরে এটা নেওয়া হয়েছে ঘাটে নিয়ে, সেখানে ছবি টবি তুলে সেখানে একটা অপপ্রচার চালানো হয়েছে। এগুলি হলো নাটক, এগুলি এইসব রেফারেন্স দিয়ে এগুলি করে তারা ভারতে যেতে চায় না, তাদেরকে করছে, সব বোগাস কথাবার্তা এগুলি। সো এগুলি নিয়ে আরো অনেক ভিতরে গিয়ে আরো অনেক কথা বলা যায়, সেগুলি করে সময় নষ্ট করতে চাই না। আর সেই সব বিষয়ে আলোচনা করার এখন কোনো উপযুক্ত সময় না। এই ধরনের অনেক কথাই বের হবে, হয়তো আমাদের দলের ভিতরে এই সময় এদেরকে যারা পছন্দ করেন না তাদের থেকেও কেউ কেউ হয়তো কিছু টুকটাক বলে থাকতে পারে, বা এসব একটা তালগোল থাকতে পারে। বাট এটা ঠিক, তারা দলীয় রাজনীতিতে তারা অনভিজ্ঞ এবং তারা সেরকম ভূমিকাও রাখে না। সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতো বা তার কোনো কিছু বলতো, সেটা তার ভিন্ন বিষয়। ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক বিষয়ে সালমান এফ রহমানের কথা প্রধানমন্ত্রী কখনো কানেই তোলেন নাই। আর সালমান রহমান এগুলো নিয়ে অত বেশি ভিতরে সে ঢুকেও নাই। আমি তার পক্ষের কেউ না, আমি তাকে পছন্দ সেটা এখানে অপ্রাসঙ্গিক, কিন্তু যেটা না সেটা আর কি আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু দেখেছি, আমি আমার কথাটা বললাম যে আমাদের দলের নেতা কর্মীরা এইসব প্রোপাগান্ডায় এইসব বিষয়ে যেন বিভ্রান্ত না হন আর কি। আমাদের একটা কঠিন সময় এখন সামনে, আমাদের ভালো সময়ের সম্ভাবনা দাঁড়িয়েছে, আমরা সেই দিকেই চোখ রাখি, নিজেদেরকে সংগঠিত করি, এসবকে পাত্তা না দেই, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতায় একটা টিম হিসাবে আমরা কাজ করি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এবং অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠার সাথে এবং কখনো কখনো উৎসাহের সাথে দেখছেন যে সেনাবাহিনী প্রধানের বিভিন্ন কর্মকাণ্ড। গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, সেই বিষয়ে আলোচনা করেছি। এখন আজকে মহামান্য রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন সরকারিভাবে, এবং আইএসপিআর থেকে যেটা বলা হয়েছে, এটা উনি বিদেশ সফরে গিয়েছেন, সেটার জন্য দেখা করতে গিয়েছেন। আর কিছু কথা প্রচার করেছে যে উনি প্রধান উপদেষ্টা বা ডেভিল ইউনূসের সাথে দেখা করে ওনাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এই রাষ্ট্রপতির সাথে কি কথা বলেছেন সেই বিষয়ে কারো কোনো নেই, আগ্রহ ছিল না, বা সেটা কোনো পত্রিকা বা কোনো নিউজে সে ব্যাপারে কিছু আসেনি। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে সে দেখা করে ওনাকে যদি বিষয়টা এখন কি দাঁড়িয়েছে, বিষয়টা আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, সেটা দেখবেন যে প্রধান বিচারপতির সাথে যে দেখা করেছে, সেখানে সে কেন দেখা করেছে বা কি কথা হয়েছে, এইসব বিষয় কিন্তু অবহিত করেননি ডক্টর ইউনূসকে। যে আমি এই কারণে, যে নজিরবিহীনভাবে, অপ্রত্যাশিতভাবে, সারপ্রাইজিংলি আমি যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, এটা নিয়ে যে এত আলোচনা সমালোচনা হচ্ছে, আমি আসলে এই কারণে গিয়েছিলাম, সেই ব্যাখ্যা তো উনি কাউকে দেননি। আইএসপিআর থেকে যেই বিজ্ঞপ্তি আজকে বেরিয়েছে, সেখানেও এই প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের কোনো প্রসঙ্গ সেখানে আসেনি। তাহলে এটা গোপন না, কিন্তু চলমান ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হিসাবেই তারা রেখে দিয়েছে। অন্যদিকে ভণ্ড আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সেনাপ্রধান, এটা উনি জানেন না, এটা একটা মিথ্যাচার, এটা এড়িয়ে গেছেন। আর ডক্টর ইউনূসের সাথে কি আলোচনা হয়েছে সেটাও উনি জানেন না, সেই রকম কোনো তথ্য তার কাছে নাই, এটাও উনি এড়িয়ে গিয়েছেন। সে যখন সংবাদ সম্মেলনে কথা বলবেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন, তার তো আপডেট হওয়ার কথা যে আমি কেন আসছি ক্যামেরার সামনে, কি বলবো,
খুব স্বাভাবিকভাবে সাংবাদিকরা আমাকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, এগুলি নিয়ে তো নিশ্চয়ই প্রশ্ন করবে। তো আমি কি জবাব দেব? তো আমি যদি বলি আমি জানি না, আর আমি যদি বলি আমি অবহিত না, তাহলে আমার সাংবাদিকদের সামনে আসার প্রয়োজনটা কি? তার মানে ওনারা বলছেন না প্রধান বিচারপতির সাথে কি আলোচনা হয়েছে সেটা ওনারা জানেন না, এটা সঠিক। কিন্তু প্রধান বিচারপতির সাথে যে সেনাপ্রধান দেখা করেছেন এইটাই উনি জানেন না। এইটা হলো আরেকটা রহস্য, ওনারাই তৈরি করেন রহস্য। আর ডক্টর ইউনূসের সাথে দেখা করে কি আলোচনা করেছেন সেটা উনি জানেন না, সেই তথ্য ওনার কাছে নাই। এইটাও আরেকটা রহস্য। তো গুজব যে ছড়ায়, তো ওনারাই তো এই সমস্ত জিনিস যে ঠিক আছে এই কারণে আসছেন সেটাও বলে নাই, বলছে উনি জানেন না। আর প্রেস উইং থেকে বলা হয়েছে দেখা করতে আসছে, আইন শৃঙ্খলার ব্যাপারে আলোচনা করেছে, সর্বত সহযোগিতা করবে। এগুলি তো শাক দিয়ে মাছ ঢাকার গল্প। 27 তারিখে চীন সফর করে সেনাপ্রধান ঢাকায় এসছে, আজকে 1 তারিখে সে দেখা করতে গেছে। গত 3 দিনে তার দেখা করার সময় হয় নাই। আগে উনি শিডিউল করেছে প্রধান বিচারপতির সাথে, ওনার বিষয় যেটা, ওটার লক্ষ্য যেটা, উনি যা করতে চান, উনি যা হতে দিতে চান, এর মধ্যে আইনসঙ্গত বা কোর্ট কাছারি বিষয়ক যেসব বিষয় আছে সেগুলি নিয়ে আলোচনা করে ওনার বিষয়টাকে উনি সেট করে তারপরে উনি ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। ডক্টর ইউনূসের সাথে দেখা করার আগে গতকালকেই পিওসিকে পাঠিয়ে দিয়ে ওই 3 দলের মিটিংয়ের আগেই যা বলার বলে দেওয়া হয়েছে, যার জন্যে ওই যে 3 দলকে কেন ডাকছে। এখন যদি আমরা দেখি ওই 3 দলকে যেসব আলোচনার জন্য, আলোচনার পরে, মিটিংয়ের পরে ওই 3 দল বিএনপি, জামাত আর এনসিপি সাংবাদিকদের সাথে যে কথা বলেছে আর প্রেস উইংয়ের থেকে যেই বক্তব্য দেয়া হয়েছে, এটার জন্য বৈঠক ডাকার কোনো প্রয়োজন নাই। ইউনূসের তরফ থেকে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা নিশ্চিত করার জন্য সবাইকে ডাকছে। কিন্তু সবাইকে ডাকছে নুরুকে পিটানোর পরে, নুরুকে গুরুতর আহত হওয়ার পরে সবাইকে ডাকছে। তাহলে এই প্রসঙ্গটাই সেখানে নাই। সেখান থেকে বলা হলো যে নির্বাচন সঠিক সময় হবে, এইটা বলার জন্য ডাকা হয়েছে। এটা কি বাস্তবসম্মত কথা? এই জন্য কি কেউ মিটিং ডাকে এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে এই জন্য ডেকে এই কথা বলে? তার মানে কি জন্য ডাকা হয়েছে সেই আলোচনা, সেই বিষয়টা সামনে আনানো হচ্ছে না। ওখানে তাদেরকে ডাকা হয়েছে যে সামরিক যেসব বাহিনীর যেই সদস্যরা নূরকে পিটিয়েছে সেইটাকে কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা ব্যবস্থা নেব কিনা, এবং যেই ধরনের খোঁজখবর পাওয়া যাচ্ছে তাতে তো আমার গদি যায়, এই অবস্থায় কি করণীয়, এইসব কথা আলোচনা হয়েছে, এইসব কথা বলেছে। এইসব কথা নিয়ে সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী নিয়ে কোনো ঘাটাঘাটি করা ঠিক হবে না। আপনি যে তদন্ত বলছেন এগুলি সব বাদ, এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে হিতে বিপরীত হবে, অনেক খারাপই আছে এটার ফলাফল। সো ওই প্রসঙ্গই বাদ, তদন্তই বাদ, যত বড় কর্মকর্তাই হোক তাকে আইনের আওতায় আনা হবে, ওইসব সব বাদ। সো আজকে সেনাপ্রধান দেখা করেছে, দেখা করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেটা আমি তথ্যসূত্র পেয়েছে আমি সেটা বলবো না, আমি বলবো এইভাবেই বলতে চাই যেটা আমি মনে করি। স্পষ্ট জানিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা ব্যাপারে তারা কোনো দল, কোনো
পদ, কোনো ব্যক্তি তারা দেখবেন না। যারাই অতিরিক্ত করবে, যারাই কোনো কিছু করতে যাবে, বেআইনি বা মব বা এই সমস্ত কিছু দখলবাজি, অমুকবাজি, শামুকবাজির সাথে জড়িত হবে, আমাদের লিস্টে তো অলরেডি আছেই, এবং আমরা সেই ব্যবস্থা নেব। এখানে কারো কোনো বাধা আমরা মানব না, কারো কোনো হুকুম, অনুরোধ, কোনো কিছুই আমরা শুনব না। এই মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি সব সেটা এইভাবে ওপেন বলে নাই যে আপনাকে যেতে হবে বা ওইটা করতে হবে, সেটা করতে হবে না। নির্বাচন নিয়েও কোনো কথা হয়নি। নির্বাচনের সময় নির্বাচন হবে, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন একটা হওয়ার কথা, সেটা হয়তো এগিয়েও আসতে পারে, না হলে অন্তত ফেব্রুয়ারিতে হবে। কিন্তু সেটা যে ইউনূসের অধীনে হবে না সেই ব্যাপারে নিশ্চিত। এটা ইউনূস আগের থেকেই জানে, এই ব্যাপারে আজকে কোনো আলোচনা হয় নাই। এই নির্বাচন সংক্রান্ত, ইউনূসকে সরানো সংক্রান্ত এই পুরো বিষয়টাই প্রধান বিচারপতির সাথে সম্পর্কিত। প্রধান বিচারপতিকে যেইভাবে অনুরোধ করা হয়েছে, অচিরেই আপনারা দেখতে পারবেন সেইভাবে একটা কার্যক্রম শুরু হয়েছে। সেনাপ্রধান সেই পিসফুল সেটেলমেন্ট চাচ্ছে, কিন্তু প্ল্যান বি সামনে আছে, সবাইকে জানানো আছে, this one or that one. First one is peaceful settlement, second one is force apply. So এটাই হলো এখন বাস্তব। আর মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে উনি গতানুগতিক যাই আছে সেটা নিয়ে কিছু নেই। প্রধান বিচারপতির সাথে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে উনি কোনো আলোচনা করেননি, আইন শৃঙ্খলা নিয়েই আলোচনা করেছেন, এবং অন্যান্য আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে তাকে অবহিত করেছেন। ওই পর্যন্তই শেষ। কারণ মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান এরা এক পথের লোক, এরা একে অপরের পরিপূরক। সো এটা একটা পক্ষ, এখানে গুরুতর আলোচনা বা কম আলোচনা বেশি, এটা কোনো ইম্যাটেরিয়াল, এরা এক পক্ষ। অতএব পরিস্থিতি গতকালকে যেই সিচুয়েশন ছিল, আজকে সকালে যে সিচুয়েশন ছিল, অনেকে অনেকভাবে ডালপালা মেলতে পারে যে চটপট জলদি সুইচ অন করলাম, অফ করলাম, ব্যাপারটা সেরকম কিছু না। বাট ব্যাপারটা যে বড় একটা পরিবর্তন, একটা শুভ পরিবর্তন হবে, এটার খণ্ডন করার কোনো সুযোগ নাই, এবং সেটা পদ্ধতিগতভাবেই সেটা হবে। এরই মধ্যে যমুনার পানি খুব একটা নাই, আর যমুনার থেকে পানি গড়িয়ে বেরিয়ে গেছে। তার নিয়ন্ত্রণ রাষ্ট্রের উপরে, ইউনূস সাহেবের নিয়ন্ত্রণ আর নেই। কোন সিদ্ধান্ত বলতে বড় কোনো সিদ্ধান্ত, নীতি নির্ধারণের সিদ্ধান্ত তার পক্ষে আর নেওয়া সম্ভব না। এখন উনি আছেন, শূন্য স্থান পূরণ করে বসে আছেন, থাকবেন, এর বাইরে আর কিছুই নেই। এর বাইরে যা হবে তার কিছু কিছু আপনারা জানতে পারবেন, দৃশ্যমান হবে, এবং কোন ছেলে খেলা সামরিক বাহিনী আর হতে দিবে না। নির্বাচন একটা হবে, এবং সেটা সকল দলের অংশগ্রহণই হবে। সকল দল বলতে নির্দিষ্টভাবে আওয়ামী লীগকে সাথে নিয়ে করতে হবে, এবং সেটাই হবে। আবারও বলছি, এটা কোনো সুইচ না, অফ অন করলাম, এটা একটা পদ্ধতি এবং একটা প্রক্রিয়া। একটু সময়, কয়েক ঘন্টা বেশি সময় লাগবে, কয়েক সপ্তাহ বেশি সময় লাগবে না, সেটাই দৃশ্যমান আপনারা হবে, সেটা আপনারা দেখবেন। অতি উৎসাহী হওয়ারও কোনো কারণ নেই, হতাশ হওয়ারও কোনো কারণ নেই। কি ঘটবে তার নির্ধারণ হয়ে গেছে, কিন্তু ঘটানোর বা ঘটার যে পদ্ধতিগত সময় দরকার,
সেটাই এখন কাজ চলছে। ইনশাল্লাহ এই দেশের এই দুর্যোগ, এই কালো মেঘ অচিরেই কেটে যাবে। ভালো থাকবেন। ধন্যবাদ।